খবর পড়েছি, খবর দেখেছি, স্ক্রল করেছি। আমরা কি বলতে পারবো যে আমরা কতটা সত্য অনুসন্ধানী খবর দেখেছি? আমরা জানি তথ্য প্রবাহের এখন কোনো অভাব নেই, এবং আমাদের বাংলাদেশের তথ্যের কোনো অভাব নেই, বলা যায় তথ্যের বন্যা বয়ে যায়, এবং অনেক খবর, অনেক তথ্য সেই বন্যায় ডুবেও যায়। আবার কিছু কিছু ইচ্ছে করে আড়াল করেও রাখা হয়। আর ঠিক এখানেই অনুসন্ধানী সাংবাদিকতাটা প্রয়োজন। বাংলাদেশে অনুসন্ধানী সাংবাদিকতা খুব কম হয় তা বলা যাবে না। সাহস করে অনেকেই অনুসন্ধানী সাংবাদিকতা করছে, অনেক প্রতিষ্ঠানই করছে, অনেক বাধার মধ্যেও এই যে গত এত বছরে অনুসন্ধানী সাংবাদিকতা কি হয়নি? অবশ্যই হয়েছে, এবং সেটার ইম্প্যাক্টও হয়েছে। আমি যমুনা টেলিভিশন সহ অন্যান্য গণমাধ্যমের কয়েকটি রিপোর্টের কথা উল্লেখ করতে পারি, যেগুলো বাংলাদেশের সিদ্ধান্ত নিতে বা প্রশাসনিক সিদ্ধান্ত নিতে সহযোগিতা করেছে, বাধ্য করেছে সরকার। আমি শুরুতেই যমুনা টেলিভিশনের একটি প্রতিবেদনের কথা বলি। আমাদের 360 ডিগ্রি টিম একবার এলপি গ্যাস নিয়ে কাজ করলো, অনুসন্ধান শুরু করলো। কেন করলো? এলপি গ্যাস সাধারণ মানুষের মাঝে কম দামে দেওয়ার জন্য বরাদ্দ করা। দেখা গেল সেটা খোলা বাজারে বেশি দামে দিনের পর দিন বিক্রি হচ্ছে। আমরা এটা অনুসন্ধান করার চেষ্টা করলাম। আমাদের রিপোর্টার শুধু এই খবর, এটুকু খবর দিয়েই সে থেমে থাকতে চায়নি, সে পুরো চেইনটাতে ঢোকার চেষ্টা করেছে, এবং কোথায় যায়, কিভাবে করে, কারা করে, এরকম পুরো অনুসন্ধানটা আমরা করেছি। এবং এটা জ্বালানি মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে, তারা তদন্ত কমিটি করতে বাধ্য হয়েছে, এবং সেই কমিটি অনেকগুলো সুপারিশ দিয়েছে, যেগুলো বাস্তবায়ন করেছে পরবর্তীতে ধীরে ধীরে। আমি যদি আরেকটি উদাহরণ দিই, 2010-11 সালে, এখানে মাসুম ভাই আছেন প্রথম আলোর, 2010-11 সালে শেয়ার বাজারে ব্যাপক তোলপাড়, বাংলাদেশে আর্থিক খাতে ব্যাপক পতন। সেই সময় প্রথম আলো ধারাবাহিকভাবে প্রতিবেদন তৈরি করেছে, এবং ওই সময় বিনিয়োগকারীরা, আপনারা সব মিডিয়াতে দেখেছেন যে বিনিয়োগকারীরা কান্নাকাটি করেছে, হাহুতাশ করেছে, তাদের যাওয়ার কোনো জায়গা ছিল না। প্রথম আলো রিপোর্টগুলো পড়ে আমরা যেটা দেখেছি, তারা বের করার চেষ্টা করেছে যে কারা বেশি মূল্যে শেয়ার কিনে বাজারটাকে অস্থিতিশীল করেছে, এবং কারা এই টাকাগুলো নিয়ে বের হয়ে সুন্দর মতে খুব নিরাপদে বের হয়ে চলে গেছে। প্রথম আলোর এই অনুসন্ধানী রিপোর্টগুলো হওয়ার পরে সরকার সেটা তদন্ত করেছে এবং নানা রকম ব্যবস্থা গ্রহণ করেছে। হয়তো সেটা দিয়ে সাধারণ বিনিয়োগকারীর খুব বেশি উপকার হয়নি, কিন্তু আমরা জাতি হিসেবে, দর্শক হিসেবে, পাঠক হিসেবে আমরা জানতে পেরেছি কারা কিভাবে করেছে। না হয় সেটা শুধুমাত্র একটা শেয়ার বাজারের পতন হিসেবেই আমাদের কাছে থেকে যেত, আমরা গোড়ায় যেতে পারতাম না। আমি যদি আরেকটি কথা বলি, নেত্র নিউজ এবং আল জাজিরার বাংলাদেশ টিম যে কাজ করেছে 2018 থেকে 2021 সালের কথা যদি বলি, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, নিরাপত্তা কাঠামো নিয়ে তারা ধারাবাহিক অনুসন্ধান করেছিল।
আপনাদের মনে আছে আল জাজিরা একটি ডকুমেন্টারি বানিয়েছিল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান, এবং সেটি খুব আলোচিত হয়েছিল। এবং নেত্র নিউজ একটি অনুসন্ধান করেছিল আয়নাঘরের বন্দী। তারা শুধু সাক্ষাৎকার নিয়েছেন এরকম না, তারা প্রতিটি জিনিসকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করেছেন। তারা তাদের বিদেশ ভ্রমণ, আর্থিক লেনদেন, আন্তর্জাতিক যোগাযোগ সবকিছু তুলে আনার চেষ্টা করেছেন, এবং সেটার ইম্প্যাক্ট আমরা দেখেছি। 2021 সালেই আমেরিকা আমাদের একটি সংস্থাকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এগুলো হচ্ছে নীতিগতভাবে অনুসন্ধানী সাংবাদিকতার যে ইম্প্যাক্ট আমাদের সমাজে, বাংলাদেশে, এটা আমাদের চোখের সামনে ঘটেছে। আমি সর্বশেষ আরেকটি উদাহরণ দিতে চাই। ডেইলি স্টারের অ্যানাটমি অফ বিজিবি রামপুরা শুটিং, এটা ছিল তাদের শিরোনামের অনুসন্ধান। আমরা এখানে দেখেছিলাম তারা কিভাবে কাজ করেছে। আমাদের মনে হয়েছে যে রিপোর্টার শুধু নোটবুক কেন্দ্রিক ছিল না, তারা ফুটেজ বিশ্লেষণ করেছে, ভিডিওগুলো ফ্রেম বাই ফ্রেম তারা দেখেছে, এবং তারা প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেছে, ঘটনাস্থলে কি হয়েছে সেগুলো বিশ্লেষণ করেছে, এবং এই ডিজিটাল ফরেন্সিক এবং রিপোর্টারের রিপোর্টিং দুটাকে এক করে তারা এমন প্রতিবেদন তৈরি করেছে যেটা আমাদেরকে ক্লিয়ার একটা মেসেজ দিয়েছে, ছবি। ফলে বাংলাদেশে অনুসন্ধানী সাংবাদিকতা করে যে ভালো হচ্ছে এবং আমরা চেষ্টা করলে ভালো করতে পারি, এগুলো হচ্ছে আমাদের উদাহরণ। একটি পত্রিকায় কিংবা টেলিভিশনে প্রতিদিন অনেক রিপোর্ট করি, এজ ইউজুয়াল রিপোর্ট গুলো করি, কিন্তু সেই রিপোর্টটা ধরেন, আমি একটা উদাহরণ দিই, যে ঢাকা শহরে আজকে বুড়িগঙ্গা সেতু ভেঙে গেছে। আমার রিপোর্টাররা যদি শুধু একটু ছবি নিয়ে এসে বলে যে এরকম একটি ব্রিজ ভেঙে গেছে, তাহলে এটা শুধুমাত্র একটা ইনফরমেশন। কিন্তু এই রিপোর্টের পেছনে যদি আমার রিপোর্টার ঢুকে, এই ব্রিজটা কেন ভাঙলো, কারা তৈরি করেছে, কোন কন্ট্রাক্টর তৈরি করেছে, কত টাকায় তৈরি করেছে, এই পিছনে যদি রিপোর্টার যায়, তাহলে এই রিপোর্টটা নিশ্চয়ই আলোচিত হবে, এবং রিপোর্টটা আমার প্রতিষ্ঠান আবার অনেকগুলো রিপোর্টারের বিরুদ্ধে, আমার বিরুদ্ধে এরকম অনেক মামলা হয়েছে। আমরা সেই মামলাগুলো, আমাদের অফিস সেগুলো মামলার খরচ দিচ্ছে, অফিস আমাদের পাশে থাকছে, আইনগত সহায়তা দিচ্ছে, এবং এই ধরনের সিচুয়েশনে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছেও আমাদের পরিস্থিতিটা আমরা তুলে ধরার চেষ্টা করি। এবং আপনি জানেন যে ইনভেস্টিগেটিভ জার্নালিজম করতে গেলে একজন রিপোর্টারকে শুধুমাত্র যে সে হুমকির শিকার হচ্ছে কিংবা সে মারধরের শিকার হচ্ছে তা না, সে কিন্তু একটা ট্রমার মধ্য দিয়ে যায়, এবং তার মেন্টাল একটা ট্রমার ভিতর দিয়ে সে চলে যায়। ফলে ওই মানসিক ট্রিটমেন্টটাও কিন্তু তার দরকার একজন রিপোর্টারের। সেটা কি পাচ্ছে? তখন আসলে এই যে পাচ্ছে বলা যাবে না, বাংলাদেশে সেরকম পরিস্থিতি আছে বলে আমি এখনো মনে করি না। আমরা অফিস থেকে হয়তো যতটুকু পারি সাপোর্ট করি, কিন্তু এটা আসলে বৃহৎ পরিসরে দরকার।